বোঝালাম ও মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে আছে। শুভ আবার বলল, ওনাকে তুমি ছেড়ে দাও না, ওনার চারিত্রিক সমস্যা আছে, আমি তোমাকে প্রমাণও দিতে পারি। আমি এবার আর সহ্য করতে পারলাম না, শুভর গানে একটা চর বসিয়ে দিলাম আর বললাম, চুপ থাকো বেয়াদব ছেলে। সারিনা নিজেই রীতিমতো ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। কিছুতেই সে নিজেকে এই ঘটনাটা আর ভুলতে পারছে না। এই ছেলে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। অবশ্য ওর পাগলগরতি জায়গা হবে, কেন যে মা ওকে নিয়ে গেল না ওখান থেকে। সারিনা মনে করার চেষ্টা করছে নাকি মাঝে মাঝে খুব কাঁদে। কই, ওর তো মনে পড়ে না। এসব ভাবতে ভাবতে সারিনা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ দরজায় টোকা দেওয়ার আওয়াজ শুনে সারিনার ঘুম ভেঙে যায়। ওর ঘরের আলো জ্বলে উঠে, দেখে দরজা খোলাই আছে। তাহলে এমন অদ্ভুত আওয়াজ কোত্থেকে আসবে? সারিনা খেয়াল করলো আওয়াজটা কেউ যেন কাচের উপর পড়ছে। ওর রুমের জানালা কাচের উপরে রীতিমতো ভয় পেয়ে গেল। ওদের বাসা থেকে রীতিমতো 7 তলায় আর আশেপাশে কোনো বাড়ি নেই, তাহলে জানালাটা কেউ কিভাবে আওয়াজ করবে? সারিনার রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বের হওয়ার সময় ড্রেসিং মিররের চোখ পড়ায় সে অবাক হয়ে গেল। সে আয়নায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে ভেতর থেকে কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু কোনো আওয়াজ আসছে না। তাই সে জোরে জোরে আয়নায় নক করলো এবং একটা ছেলে হাসপাতালে সারিনার হাত ধরে টানাটানি করছিল। সারিনার ভয় রীতিমতো অজ্ঞান হয়ে গেল। সারিনা বসে আছে ডাক্তার ফাতেমার সামনে। সারিনার মায়ের কাছ থেকে ডাক্তার ফাতেমা গত রাতের সমস্ত ঘটনার সবকিছু শুনেছে। তিনি সারিনাকে বললেন, তুমি দেখেছো তোমার ঘরে আয়নার ভিতরে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে তোমাকে ডিস্টার্ব করছিল? সারিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ডাক্তার হেসে বলল, শোনো, কাল যে ছেলের হুট করে তোমার হাত ধরেছিল না, তাই তুমি ভয় পেয়েছিলে। আর অতিরিক্ত ভয় পেলে আমাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায়, সে ভুলভাল জিনিস দেখে। তুমিও তাই দেখেছো, আর বিশ্রাম নিলেই হ্যালুসিনেশন কেটে যাবে। সারিনা আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। সারিনাকে নিয়ে ওর মা বাড়িতে ফিরে এলো। মা আজকে অনেক মজার মজার খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছে। বাবাও খুব খুশি খুশি। মা জানালেন, তোর বড় ভাই আসবে কালকে ফ্লোরিডা থেকে, আর তাই এখন থেকে বাড়িতে সাজ সাজ রব রব। সারিনা অবাক হয়ে শুনছে, কারণ তার যে বড় ভাই আছে সেটা সে আজ প্রথম শুনলো। কই, তার স্মৃতিতে তো এমন কিছু নেই। শুভ বসে আছে ওর বাবার সামনে। আমি শুভর বাবাকে অনেকবার বললাম যে তুমি অফিসে যাও, আমি ছেলেকে বকবো, কিন্তু আমার কথা সাদিক শুনলই না। সাদিক আজকে শুভর সব খাতা চেক করেছে, সেখানে কোনো অঙ্ক, বাংলা এসব লেখা নেই। কিসব অদ্ভুত আঁকিবুকি করা সব খাতায়। শুভ বরাবরই খারাপ ছাত্র, কিন্তু এমনটা যে করবে কোনো ধারণাই ছিল না কারো। শুভর বাবা প্রচন্ড রাগী চোখে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ ওর বাবার দিকে তাকিয়ে আছে। এতে সাদিকের বারবার চোখ নামিয়ে নিচ্ছে, কারণ শুভর চোখে এক নাগারে অনেকক্ষণ তাকিয়ে থাকা মানে অনেক ভয়ঙ্কর কিছু। তাকিয়ে থাকা যায় না। ওর বাবা বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত টাকা খরচ করে তোমাকে বই খাতা কিনে দিই এইসব ছাতার মাথা আঁকার জন্য? হ্যাঁ। সাদিক প্রায় আধা ঘন্টার মতো শুভকে ধমকালো, কিন্তু শুভ একেবারেই চুপ। এতে সাদিকও আরো ক্ষিপ্ত হয়ে গেল। শুভ খাতাগুলো পুড়িয়ে ফেললো আর আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলে হয়ে এমন বেয়াদব হয়েছে কেন বলতো? হ্যাঁ। শুভ ঠান্ডা গলায় বলল, আমি আগে বলেছি, আবারও বলছি, আমি আপনার ছেলে নই, আর এটা আমি রাগ করে বলি না, এটা সত্যি। তাই আপনি বারবার নিজেকে আমার বাবা দাবি করবেন না, এতে আমার রাগ বেশি হয়। কথাগুলো বলেই শুভ নিজের ঘরে চলে গেল। সাদিক আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো মাই ডাকে, তাহলে আমাকে বাবা ডাকে না কেন? আমি সাদিকের দিকে তাকিয়ে রইলাম। ও কি আমাকে সন্দেহ করছে? সারিনার বড় ভাইয়ের নাম সাদমান। অবাক করা বিষয় হলো, সাদমান ও সারিনাকে জিজ্ঞেস করলো, ও তাহলে তুমি সারিনা? সারিনা অবাক হয়েছে, কারণ তার না হয় কিছু মনে থাকে না, তাই বলে তার ভাইও কি তাকে চিনবে না? এ কেমন কথা? সারিনা বারবার মনে হচ্ছে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। তার ভাই তার সাথে গল্প করছে নিজের এক্স গার্লফ্রেন্ড নিয়ে। তার এক্স গার্লফ্রেন্ড নাকি সারিনার মতোই দেখতে ছিল। এ কেমন কথা? বারবার কথা ছড়ে সারিনার গায়ে হাত দিচ্ছে। সারিনার খুব অস্বস্তি বোধ হচ্ছে। চরম অস্বস্তিতে ঘটনা ঘটলো সেদিন রাতে। সারিনার দরজা খুলে রীতিমতো ঘুমায় ভয়ের কারণে। মাঝরাতে হঠাৎ সে কারো উপস্থিতি টের পেল ঘরে। তাকিয়ে দেখলো
সে আর কেউ নয়, সাদমান। সে খুব অশ্লীল ভাবে কথা বলছিল সারিনার সাথে। সারিনা চিৎকার করে ওর মাকে ডাকার সময় সাদমান ওর মুখটা চেপে ধরলো। সারিনা বুঝতে পারলো আজ ওর কপালে খারাপ কিছু আছে, তবুও নিজেকে বাঁচাতে হবে। শেষ চেষ্টাটা করলো সে। আর সে অবাক করা বিষয় হলো ও সাদমানের থেকে নিজেকে ছড়িয়ে নিতে সক্ষম হলো। সাদমানের গায়ে নিজের সর্বশক্তিতে চর মারলো সারিনা। ওর থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেল এবং ঠোঁট কেটে গেল এবং সেখান থেকে রক্ত বেরিয়ে গেল সাদমানের। সারিনার অবাক হয়ে গেল, এত শক্তি ওর। সাদমান দেখলো সারিনার চোখের মণি দুটো একেবারেই কালো, একেবারে বনে নেই, গাঢ় সবুজ হয়ে গেছে। সে ভয় চিৎকার করতে লাগলো। ততক্ষণ বাবা মা চলে এসেছে এখানে। তারা বাইরে এসে দরজা নক করছে। সারিনা দরজা খুললো। মা বাবাকে সাদমানের খারাপ উদ্দেশ্যের কথা জানালো। কিন্তু অবাক করার ব্যাপার হলো বাবা মা ওকে বিশ্বাস না করে সাদমানের পক্ষে কথা বলছে, উল্টো ওকে বকাবকি করছে। তাদের ভাষ্য মতে তাদের ছেলের নির্দোষ, সারিনা নাকি দোষী। একটা পর্যায়ে সারিনার মা বলল, এই মেয়েকে ঘরের জায়গা দেওয়া উচিত হয়নি, হতেই পারে কোনো খারাপ মেয়ে। সেদিন রাতে মায়া না করে দেখালেই ভালো হতো। আজ আর আমার ছেলেকে এত বড় অপবাদ সহ্য করতে হতো না। হঠাৎ সারিনার অনেক কিছু মনে পড়ে যেতে লাগলো। একদিন রাতে চোখ খুলে সারিনা দেখেছিল এক ভদ্রলোক আর ভদ্র মহিলাকে। তারা সারিনাকে নাম ঠিকানা এসব জিজ্ঞেস করছে, কিন্তু সারিনা কিছুই বলতে পারলো না। তারপর থেকে মাস 6 হলো সারিনা এখানে আছে। নিজের মেয়ের মতো করে ওরা সারিনাকে দেখে। সারিনার নামটা ওরাই দিয়েছে। সারিনার চারপাশে কেমন যেন ঘোরাতে লাগলো। 6 মাস আগে সে কোথায় ছিল সে স্মৃতিও ওর মনে নেই। এখনো কি করবে তাও ওর মাথায় ঢুকছে না। হঠাৎ ও দেখলো ওর সামনে থাকা আয়নাটা কেমন যেন করে দুলছে, যেন এটা আয়না নয়, স্বচ্ছ কোনো শরবতের পানি। সারিনা ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল। তার হাত আয়নায় রাখলো। খেয়াল করলো হাতটা আয়নার ভেতরে ঢুকে গেছে। সারিনাও পানিতে নামার মতো করে আয়নায় চলে গেল। পেছন থেকে চিৎকার ভেসে আসলো, সবই ভূত দেখছি, চেঁচামেচি করছে। সারিনা বেশিক্ষণ শুনল না। সে এখন অন্য একটা জগতে আছে। এখানে সব আগের জগতের মতোই, কিন্তু কোনো লোকজন নেই। কোথায় যাবে সারিনা জানে না। কার যেন পায়ের ছাপ মাটিতে পড়লো। সারিনা সেই ছাপ ফলো করলো এবং পায়ের ছাপগুলো ছিল আসলে শুভর এই পথ দিয়ে রীতিমতো সারিনার আয়না দৃশ্যমান হয়েছিল। সারিনা ধীরে ধীরে পায়ের ছাপের শেষ প্রান্তে চলে এলো। এখানে আর যাওয়ার কোনো পথ নেই। সামনে সে দেখতে পেল শুভকে বিছানায় বিমর্ষ হয়ে বসে আছে। হঠাৎ সারিনাকে দেখে সে বলল, তুমি? আমার মন বলেছিল তুমি আসবে। শুভ হাত বাড়িয়ে দিল। সারিনার আছে একটা ঘরের মধ্যে। সে নিজের অজান্তে শুভর হাত ধরে বেরিয়ে আসে আয়না থেকে। এই আয়নাটাতে ছোট থেকে শুভ একটা মেয়েকে দেখতো। মেয়েটার নাম জিজ্ঞেস করলে সে বলতো, আমাদের কোনো নাম হয় না। সারাক্ষণ শুভ ওর সাথে কথা বলতো। বড় হওয়ার পর বুঝলো আয়নাতে একটা মেয়েকে তার সাথে দেখে না, সে শুধু একা দেখে। সে মেয়েটি এখন একা কথা বলছে। তার নাম আছে সারিনা। কিভাবে সারিনা নাম পেলো মেয়েটা শুভ তার জানে না। কিভাবে বা আয়না জগতে এলো বা বাইরে কিভাবে এলো না তাও জানে না। তবে আজ সে নিশ্চিত সবকিছুই জানবে। শুভকে সাদিক এতটাই বকেছে যে শুভ রাতে ভাত খায়নি। অবশ্য শুভর দোষ আছে। সে কিভাবে নিজের বাবাকে অস্বীকার করতে পারে। ভাবলাম আজ ওর সাথে খোলামেলা ভাবে কথা বলবো। ওর এমন কেন করে। সাদিক ঘুমানোর পরে শুভর ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এত রাতে ওর ঘরে একটা মেয়ে। আচ্ছা, এই মেয়েটা তো সারিনা। আমি দরজা আটকে জানতে চাইলাম ব্যাপারটা কি। এত রাতে তুমি এই বাড়িতে কিভাবে এসেছো আর কেনই বা এসেছো? এত রাতে বাড়ি থেকে বের হয়েছে তোমার মা কি জানে? তোমার যদি রাস্তায় কোনো বিপদ হতো? তখন শুভ বলল, মা আমি তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। এটা তোমাকে আরো আগে বলা উচিত ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? শুভ বলল, আমি মানুষ নেই মা। আমি কি? কোন ধরনের মজা এগুলো? মজা না, সত্যি বলছি। আচ্ছা সত্যি? তাহলে তুই কি বল, সত্যি করে বল। তখন সে বলল, আমি জিন। সাধারণ মানুষের থেকে আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে, কারণ আমি মানুষের মতো মাটির তৈরি না। আমি শুভর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছিলাম না। বললাম, শুভ এত রাতে তোর একটা রুমে একটা মেয়ে, আর তোর বাবা জানলে কি হবে বলতো? হ্যাঁ, আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। তুই আর মজা করছিস? হ্যাঁ। শুভ বলল, খামোকা মজা কেন করবো? আমি এখানে আর থাকবো না মা। আমি শুভ আর সারিনার দিকে তাকিয়ে আছি। কিছু বুঝে ওঠার আগেই আমার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। এরপর কি হলো আমার ঠিক মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম শুভ রুমের বেঁচেতে পড়ে আছে, আর
ও কোথায়? আমি সেন্সলেস হয়ে গেছি? না, আমার কিছু মনে নেই, সবটাই কি আমার স্বপ্ন ছিল? শুভকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই। ওর টেবিলের উপর একটা ডায়েরি দেখতে পেলাম। এটা তো শুভকে আমি উপহার দিয়েছিলাম। ডায়েরিটা খুললাম, সেখানে এলোমেলো ভাবে অনেক কিছু লেখা আছে। মা, ছোট থেকে আমি লক্ষ্য করেছি আমি সবার মতো নই। সবার মাঝে থেকে আমার মন হতো এরা কেউ আমার নিজের না। সবার সাথে বানিয়ে নিতে আমি খুব কষ্ট হতো। আমি এভাবে পারতাম না। কিভাবে তোমার উপরে প্রখর আলোয় বাড়িয়ে যাও, আমার তো খুব কষ্ট হতো। আর রাত হলে তুমি আমাকে ছাদে উঠতে দিতে না। খালি বলতে ভয় লাগে না তোর? আমি বুঝতে পারতাম না আধারে আবার ভয় কিসের। আধারে তো নিজেকে আড়াল করা যায়। স্কুলে যাওয়া আসা এসবে আমার যে কত সমস্যা হতো তোমাকে কিভাবে বলবো। তো যাই হোক, এই পরিবেশে আমার যেমন থাকতে কষ্ট হয় তেমন তোমাদেরই আমাকে সমস্যায় পড়তে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব। তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমি যে মানুষ নই সেটা প্রথমে জানতে পেরেছিলাম সারিনার থেকে। ও আয়না দৃশ্যমান হয়ে আমার সাথে কথা বলতো। আর আমার বাবা কখনোই মানুষ হতে পারে না, সে অবশ্যই আমার সম্প্রদায়ের কেউ একজন হবে। এই বিষয়ে তুমি ভালোভাবে জানবে। আর আমি সবসময় চেষ্টা করি আমার সম্প্রদায়ের কাছে ফিরে যেতে, কিন্তু আমার মা যে মানুষ সম্প্রদায়ের, তাই আমি সেখানে যেতে পারবো না। কখন সারিনা বলল, কারণ আমি নাকি মানুষের মতো হয়ে গেছি, তাই নিজের অস্তিত্ব প্রমাণ করতে আমাকে একজন মানুষ হত্যা করতে হতো। তাহলে ওরা বুঝতো যে আমি মানুষ নই। আর আমাকে বলা হলো আমি যেন তোমার স্বামী, অর্থাৎ তুমি যাকে বাবা বলে দাবি করছো তাকে খুন করতে। সত্যি কথা বলতে ওনাকে মেরে ফেলতে আমার একটু কষ্ট হতো না, কিন্তু তুমি তো আমার মা, তুমি কষ্ট পাবে ভেবে আমি তাই করিনি। আমি ভেবেছিলাম আগে তোমার চোখে ওনাকে খারাপ প্রতিপন্ন করব, যেন তুমি ওনাকে অপছন্দ করো। এরপর উনি মারা গেলেও তোমার কষ্ট হবে না। তাই আমি রেনবো কেক, রিঙি সব বানিয়ে বলেছিলাম আর নানাভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তুমি ভেবেছো আমি কতটা খারাপ, তাই না? আসলে আমি খারাপ, তবে তোমাকে আমি খুব ভালোবাসি মা। আমি যেহেতু মারতে পারলাম না, তাই জিন সম্প্রদায়ের প্রধান আমাকে বলল আমি যেন এখানে থাকি, কারণ আমার মধ্যে মানুষের লক্ষণ বিদ্যমান রয়েছে। আর কোনো জিন যেন আমার সাথে যোগাযোগ না রাখে। কিন্তু তবুও সারিনা আমার সাথে দেখা করতে এসেছিল, আর এজন্যই ওকে শাস্তি স্বরূপ মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত স্মৃতি মুছে গেছে, তাই ও আমাকে হাসপাতালে চিনতে পারেনি। জিনদের দুটো অনন্য ক্ষমতা হলো তারা আয়নায় প্রবেশ করতে পারে আর বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করতে পারে। এই দুটি ক্ষমতা একটারও আমার ছিল না, কিন্তু শেষে অনেক চেষ্টার পর আমি দেখলাম আমি আয়নায় প্রবেশ করতে পারি। আর এই কারণে হয়তোবা আমি আমার সম্প্রদায়ের কাছে ফেরত যেতে পারবো। আমাকে ক্ষমা করো মা, আমি তোমাকে ফেলে স্বার্থপরের মতো চলে যাচ্ছি, কিন্তু এখানে থাকতে আমার খুব অস্বস্তি হয়। তুমি কি চাও আমার সারাটা জীবন অস্বস্তিতে কাটুক? হ্যাঁ, আমি আর কিছুই যেন করতে পারলাম না। ও সত্যি কি মানুষ নয়? ওর আগে আমি অনেক ডাক্তার দেখেছি, এমনকি এই যুগের মানুষও শত শত কবিরাজের কাছে গিয়েছি। একজন মহিলা বলেছিল তার কাছে নাকি 3টা জিন বন্দী আছে, সেই জিনের সাহায্যে অনেক কিছু সে করে ফেলতে পারে। আমি তাকে আমার স্বর্ণের রুটি দুটি দিয়েছিলাম, বলেছিলাম যে কোনো কিছু বিনিময়ে আমার একটা সন্তান চাই শুধুমাত্র। উনি আমাকে কিছু খেতে দিয়েছিল, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। উনি হেসে বলল সামনের মাসে তো খুশি হয়ে যাবে দেখিস। সত্যি তাই হলো। উনি আসলে কি কিছু করেছিল আমি জানি না। ওনাকে আর কখনো খুঁজে পায়নি। সাদিককে সবটা খুলে বলতে হবে। সত্যি সত্যি কি তবে শুভর বাবা নয়? আমার হাত পা কাঁপতে লাগলো। আমি সাদিককে সবকিছু খুলে বললাম। ও চুপ করে শুনলো আর বলল, কোথায় শুভর লেখা দাও তো? আমি দেখালাম। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা তো খালি পৃষ্ঠা, কোনো লেখা নেই। আর শুভর সম্মত বাঁকুনিকে রীতিমতো রাগ দেখে বাড়ি থেকে চলে গেছে। চিন্তা করো না, একটু পরপরই ফিরে আসবে না। আমি হতভম্ব হয়ে সাদিকের কথাগুলো শুনছিলাম। কি বলছে ও? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তার লেখাগুলো, কিন্তু সাদিক কেন দেখতে পাচ্ছে না? শুভকে শুধু চেয়েছে আমাকে সত্যিটা জানাতে। দেখতে দেখতে অনেকটা দিন পেরিয়ে গেল। শুভ আর ফিরল না। সাদিক থানায় রিপোর্ট করিয়েছেন, কিন্তু কাজ হয়নি, হবে না, সে তো আমি আগে থেকে জানি। আমি সাদিককে যে সমস্ত সত্যিটা বলি ও বিশ্বাস করে না। আমাকে মানসিক ডাক্তার দেখায়, সব নাকি আমার মনের ভুল। আমি সত্যি বুঝতে পারি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমি প্রায় আয়নায় শুভকে দেখি, ডাক্তার বলে এসব নাকি আমার কল্পনা, কিন্তু শুভ সে তো আমার সন্তান ছিল। তাকে তো আমি কষ্ট করে রীতিমতো বড় করেছি। তার কি মনে পড়ে না আমার কথা? ডাক্তার বলে
আমি নাকি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, যেহেতু আমি দেরিতে মা হয়েছে এবং জিন পোষে এমন কারোর সাথে রীতিমতো সাহায্যের জন্য গেছি, তাই আমার মাথায় এটা ঢুকে গেছে। যে কারণে আমার ছেলে হয়তো বা মানুষ না এমনটাই ভাবছে, এমনকি একটা জিন আমার ছেলের ভাবা এটাও নাকি মানসিক কল্পনা। অবচেতন ভাবে সব ভাবার কারণে নাকি আমার ভুলভাল কথা বলি এবং দেখছি। আমিও ডাক্তার কথায় মেনে নিয়েছি সব হয়তো বা আমার অবচেতন মনের কল্পনা ছিল। শুভ হয়তো বা আসলে ওর বাবার উপর রাগ করে চলে গেছে, এরপর কোনো এক বিপদে পড়লে হয়তো বা মারাও গেছে। হয়তো বা সারিনা, শুভ, ডায়েরিটা যা সবই আমি দেখেছিলাম সবই ভুল ছিল। তবু আমি জানি আমি তো ভুল নেই, কারণ আমি আমার চারপাশে শুভর অস্তিত্ব অনুভব করি। আমি একদিন সুইসাইড করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমার মনে হলো কি যেন আমার কানে কানে পরম মমতায় বলল, এমন করো না মা, এমন করো না। আমাকে স্বপ্নে দেখি কত বছর কেটে গেছে, সবাই ওকে ভুলে গেছে, কিন্তু আমি জানি শুভ বেঁচে আছে। ওর সারিনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। স্বপ্নে ও আমাকে বলেছে, মা তোমার নাতনির একটা নাম রাখো। আমি নামের বইয়ের নাম খুঁজি, সবাই আমাকে পাগল বলে, আমিও মেনে নিয়েছি। আমি পাগল হয়ে যদি আমার সন্তানকে দেখতে পাই, তাহলে পাগল হওয়াটা কি বন্ধু কিসের?